ক্রিকেটাররা খেলা বর্জন করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল এর এবারের আসর স্থগিত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে তাদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে বিকেলে ক্রিকেটারদের অসন্তোষ ও দাবির প্রেক্ষিতে বিসিবির ফিনান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় পরিচালক নাজমুল ইসলামকে। এরপরেও দাবি আদায় অনড় থাকেন ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, বিভিন্ন সময় নানা ইস্যু নিয়ে বিসিবিতে গিয়েও আশ্বাস পাওয়ার পরও কোনো সমাধান পাওয়া যায়নি। তিনি বলেন, সীমা লঙ্ঘন করলে অ্যাকশন ছাড়া আর বিকল্প কোনো অপশন থাকে না। এমন পদক্ষেপ বাধ্য হয়ে নেওয়া হয়েছে উল্লেখ করে মিঠুন আরও বলেন, দাবিগুলো মেনে নিলেই খেলতে নামবেন ক্রিকেটাররা। তবে বিসিবির হুঁশিয়ারি উপেক্ষা করে খেলতে না নামায় বিপিএল এর চলতি আসর স্থগিত করেছে বিসিবি। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তা প্রত্যাহার করবে সরকার। একই সাথে এখন থেকে নতুন কোনো মামলা করাও যাবে না। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি ও আইনি সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, ৫-৭ দিনের মধ্যে গেজেট জারির মাধ্যমে অধ্যাদেশটি আইনে পরিণত হবে। আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে যখন দায় মুক্তি আইন করা হয়, সেই দায় মুক্তি আইন করাকালে ১৯৭২ সনের মুক্তিযুদ্ধ শেষ হয়েছিল ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বরে বিজয় অর্জনের মাধ্যমে। কিন্তু ওখানে দায় মুক্তি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির ২৯ তারিখ ১৯৭২ পর্যন্ত। তা আমরা এত দূর বিস্তৃত করি নাই, আমরা জুলাই অগাস্ট, আমরা জুলাই গণ অভ্যুত্থানে যে ডেফিনেশন আছে আমাদের বিভিন্ন ঘোষণাপত্র, জুলাই সনদ, সেটাকে বিবেচনায় রেখে জুলাই অগাস্টে সংগঠিত ফৌজদারি কার্যাবলী। আইন উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তা প্রত্যাহারে পদক্ষেপ নেবে সরকার। অলরেডি যদি কোনো মামলা হয়ে থাকে, জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে, তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে এবং এখন থেকে নতুন কোনো মামলা করা তাদের বিরুদ্ধে জুলাই অগাস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয়, সেই নতুন মামলা করা যাবে না। একই সাথে আসিফ নজরুল আরও জানান, কোনো হত্যাকাণ্ডে ফ্যাসিস্ট সরকারের পতনের সম্পর্ক না থেকে যদি ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থ থাকে, তাহলে মানবাধিকার কমিশনের শরণাপন্ন হতে পারবেন ভিকটিমের পরিবার। লোভের বশবর্তী হয়ে বা প্রতিশোধ স্পৃহা থেকে ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে কেউ যদি হত্যাকাণ্ড ঘটায়, তাহলে তাকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আইন করা হয় নাই। এখন প্রশ্ন আসতে পারে, কোন হত্যাকাণ্ডটা আপনার রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় হয়েছে আর কোন হত্যাকাণ্ডটা ব্যক্তি এবং সংকীর্ণ স্বার্থে করা হয়েছে, যেটার সাথে রাজনৈতিক প্রতিরোধের সম্পর্ক নাই। এটা নির্ধারণের দায়িত্ব আমরা দিয়েছি মানবাধিকার কমিশনকে। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে জুলাই আগস্টে অভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ কর্মীদের গুলিসহ বিভিন্ন সংঘাতে ১৪০০ জন হত্যাকাণ্ডের শিকার হন। সে সময় অভ্যুত্থানকারীদের প্রতিরোধমূলক কার্যক্রমেও কিছু মৃত্যুর ঘটনা ঘটে। শেষ পর্যন্ত ১১ দলীয় জোট ভাঙছে না বলে জানিয়েছে শীর্ষ নেতারা। বৃহস্পতিবার ১০ দলের শীর্ষ নেতারা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ইসলামী আন্দোলন সহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা হচ্ছে, যার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে রাত ৮টায়। বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ইসলামী আন্দোলন সহ ১১ দলের সংবাদ সম্মেলন হবে রাতে। এখান থেকে চূড়ান্ত আসন তালিকা ঘোষণা হবে। এনসিপির নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট নিয়ে এনসিপি আশাবাদী। খুবই অল্প সময়ের মধ্যে এই জোট প্রক্রিয়াটা একটা নতুন দিকে যাচ্ছে। সেহেতু হয়তো একটু মতভিন্নতা থাকতেছে, আমরা সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করছি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব এই জোট যাতে অটুট থাকে। তবে যদি কারো ভিন্নতা থাকে, কিন্তু আমাদের এই জোট প্রক্রিয়া এগিয়ে যাব। আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে, কিছুটা মতভিন্নতা হচ্ছে, এটা ঝামেলা বলা যায় না। আশা করছি যে আমরা একসাথেই রাত ৮টায়
আমাদের প্রেস কনফারেন্স হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। সেখানে ইনশাল্লাহ আমরা আমাদের চূড়ান্ত বক্তব্য যেগুলো সব ঐক্যবদ্ধভাবে আমরা উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালটের ভুলে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা চেয়েছে বিএনপি। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, প্রশাসনের নিরপেক্ষতা ছাড়া লেভেল প্লেইং ফিল্ড সম্ভব না। এছাড়া নির্বাচন কমিশনের গেজেটের সীমানা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তরিক ইসলামের রিপোর্ট। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এ সময় ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিতে ইসির প্রতি আহ্বান জানান তিনি। বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে, এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা, এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজনের পোস্টাল ব্যালট গ্রহণ করছে। এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। পরে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করতে আসেন জামায়াতের প্রতিনিধি দল। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সুষ্ঠু ভোট অনুষ্ঠানে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। জনগণ যখন দেখে এই গভর্নমেন্ট এই কমিশনের সহায়তায় কেউ বিশেষ সহায়তা পাবে, সুবিধা পাবে, সেটা আমাদের এই নির্বাচনের ভোটারদের উপর ইনফ্লুয়েন্স তৈরি করবে। এটা ইনজাস্টিস, এটা অন্যায়, এটা বন্ধ করতে হবে। এদিকে সকাল থেকে নির্বাচন কমিশনে চলছে 6ষ্ঠ দিনের মতো আপিল শুনানি। শুনানি শেষে প্রার্থীদের সম অধিকার ও মব সন্ত্রাস রুখতে ইসির প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির প্রার্থীরা। জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য এবং জাতীয় পার্টির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণীতভাবে একটা চক্র বিভিন্নভাবে মুভ করছে, মিছিল মিটিং করছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এই মবতন্ত্রকে বন্ধ করতে হবে, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। এদিকে আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে শুনানিতে এই আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর সড়ক অবরোধ করে আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুর 1টার দিকে সায়েন্স ল্যাব, তাঁতিবাজার ও মিরপুরে টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেয়। বিভিন্ন সড়কে দেখা দেয় যানজট, ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। জেমস শামীমের রিপোর্ট। স্থাপিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আদর্শের জারি দাবিতে দুপুর থেকে দ্বিতীয় দিনের মতো ফের আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী মিছিল সহকারে রাজধানী সায়েন্স ল্যাব, তাঁতিবাজার ও টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধরা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, একটি মহলের ষড়যন্ত্রে কারণেই গেজেট প্রকাশে টালবাহানা করছে সরকার। যেহেতু এই সরকার আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রস্তাব করছে, এই সরকার আমাদের অধ্যাদেশ দিতে হবে। অধ্যাদেশ দিবে 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 এভাবে বলতে বলতে ওরা আমাদের শুধু পিছিয়ে নিচ্ছে সময়টাকে। শুধুমাত্র অধ্যাদেশ জারির পরে এই আন্দোলন থেমে যাবে। আমরা শিক্ষা অর্জন করতে আসছি, আমরা তো অসম্মানিত হতে আসি না। এত টাকা ভর্তি দিয়ে মেধা চর্চা করে আমাদেরকে কেন এমন ভোগান্তি সহ্য হচ্ছে? অন্যদিকে সড়কের তীব্র যানজট সৃষ্টি হয় ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। আমরা উবার চালাই, কেউ পাঠাও চালাই, কেউ কর্মজীবী, শ্রমজীবী। এই যে আজকাল রাস্তাটা আটকায় রাখে, এই যে জনদুর্ভোগ, এটা কি সরকার দেখে না? এটা কি প্রশাসন দেখে না? আজকে রাস্তাটা অবরোধ করছে, হাজারকে মানুষ আজকে বাচ্চা নিয়ে তারা পায়ে হেঁটে যাচ্ছে, খুব কষ্ট।
তো এগুলো দেখার মতো দুঃখগুলো আমরা কাদেরকে বলবো, কে দেখবে? যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এখানে তাদের শিক্ষা ব্যবস্থার দাবি, সুতরাং এখানে আইন শৃঙ্খলা কোনো বিষয় না। আমরা জাস্ট বিষয়টা অবজার্ভ করছি, কোনো আইন শৃঙ্খলা বিঘ্নকারী যেন কোনো অপরাধ না ঘটে আর কি। এর আগে দুপুর 12:30টার দিকে মিছিল নিয়ে বের হয় ঢাকা কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। অবস্থান নেয় সায়েন্স ল্যাব মোড়ে। আগামী রবিবার পুনরায় কর্মসূচির ঘোষণা দিয়ে বৃহস্পতিবারের মতো আন্দোলন স্থগিত করেন আন্দোলনকারীরা।